আসসালামু আলাইকুম, ফিল্ড স্টোরি আপনাদেরকে স্বাগতম। ফিল্ড স্টোরিতে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সমসাময়িক যে পারফরমেন্স ক্রিকেটে সেগুলো নিয়ে, তো এবং কথা বলবো বিকেএসপি নিয়েও। তাই এই আলোচনাগুলো করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ওয়াহিদুজ্জামান জনি। জনি, তোমাকে স্বাগতম ফিল্ড স্টোরিতে। থ্যাংক ইউ স্যার। জনি, প্রথমেই হচ্ছে আমরা যে বিষয়টা কথা বলতে চাই, প্রথমে হচ্ছে আমরা তো ফ্যান অফ ক্রিকেট অফ বাংলাদেশ। একদম আমরা ছোটবেলা থেকে দেখছি, জানছি। হ্যাঁ, 25 বছরে বাংলাদেশ ক্রিকেট পা দিল টেস্টে। হ্যাঁ, ওভারঅল প্রথমে আগে আসলে আমি তোমার জায়গা থেকে জানতে চাই, তোমার ওপিনিয়নটা বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তোমার চিন্তাভাবনার জায়গা থেকে এখন যে পজিশনে বাংলাদেশ ক্রিকেট, তুমি কিভাবে মূল্যায়ন করছো? বেসিক্যালি আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বন্ধুর ফার্স্ট এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, এত সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরে এটা সত্যি অনেক বড় একটা বিষয়। আর সকলে বন্ধুর পাশে থাকবেন। হ্যাঁ, ওর চ্যানেল ফিল্ড স্টোরি, হ্যাঁ, এটা যেন বড় আকার একটা নিতে পারে আমাদের রাজশাহী থেকে। যেহেতু স্পোর্টসের সাথে সে জড়িত, আমি স্পোর্টসের সাথে জড়িত না থেকেও জড়িত। হ্যাঁ, তো ক্রিকেট 25 বছরে পা দিল গত 26 তারিখে। ক্রিকেটে আসলে ওই অবকাঠামোটা আমরা এখনও গড়তে পারি নাই, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে 25 বছর নাই করেও কিন্তু একদম কম না, একবারে কম না। হ্যাঁ, তার মূল রিজনটা হচ্ছে যে আমার কাছে যে ডোমেস্টিক ক্রিকেটের দুর্বলতা, জি 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 আমি ফার্স্ট অফ অল ওপেনার দিয়েই শুরু করি। আমাদের এই দুই টেস্ট যেটা শ্রীলঙ্কায় চলছে, এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে সে আনবিলিভেবল এবং বড় বড় শট খেলছে, বড় বড় স্কোর করছে, মানুষজন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকছে যে সে কেন স্কোয়াডে নাই। অথচ পয়সার অপর পাশে তাকে যখন এই যে স্কোয়াডে আনা হয়েছে, আমি 30 বল খেলে 4 রান করছে 3 ইনিংসে। আজকে জানি না এখনো বাংলাদেশের গতকালকে 292 ছিল, 3 ইনিংসে 4 রান করছে। তো এটা কোনোভাবেই 3 ইনিংস একটা টেস্ট প্লেয়ারকে আমরা 2 ইনিংসে জাস্টিফাইড করতে পারি। হ্যাঁ, 2 ইনিংসে যে সে একটা শট খেলছে ভালো, হ্যাঁ, সব কিছু মিলে। তো এইটাই রিজন যে ওপেনার দিয়ে আমি বুঝাইলাম। আর ফাস্ট বোলিং, স্পিন বোলিং, এই দুই ডিপার্টমেন্ট মোটামুটি ভালো করছে, কিন্তু টপ অর্ডার ওয়ান ডে ফরম্যাট হোক, টেস্ট হোক, এই দুইটা তো বাংলাদেশ ভালো এক কথায় ভালো। 25 বছরের কীর্তি হচ্ছে এরা ভালো, কিন্তু খুব ভালো না। মানে আমরা যদি একটু বলি যে সময়ের সাথে সময়ের যে ক্রিকেট আমরা দেখছি, ফর এক্সাম্পল 25 বছরের তুমি যেটা বললে, এবং গতদিন হচ্ছে আমি দেখছিলাম যে আমাদের উপদেষ্টা আসিফ উনি বলছিলেন যে 25 বছরের যদি আমরা প্রথমের দিককারা যে দলগুলো আছে যারা টেস্ট খেলেছেন, সেই 25 বছরের যদি স্ট্যাটিস্টিক্স মিলানো হয় তাহলে বাংলাদেশ 4 নম্বরে। ঠিক আছে, 4 নম্বরে, বাট আমার কাছে কথা হচ্ছে কি, দেখো ক্রিকেট যেহেতু ফার্স্ট হয়েছে, আমরা যদি আফগানিস্তানের একটু কথা বলি, আফগানিস্তানের যেই ব্যাপার, যেখান থেকে তারা চলে এসেছে, এখন কি আমরা বলতে পারবো যে বাংলাদেশ আফগানিস্তান চাইতে ভালো? আমাদের কি ওই সুযোগটা থাকছে? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় না ওই সুযোগটা আমরা রেখেছি নিজেদের জন্য। কারণ আফগানিস্তানের যদি আমরা ওয়ানডে ক্রিকেটের দিকে তাকাই, বাংলাদেশের চাইতে কিন্তু এখন ফার মোর বেটার দিকে তারা অগ্রসর হচ্ছে। তারা টেস্টে কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি ক্রিকেট আগাচ্ছে, বাট আমরা ওইভাবে আসলে কোপ আপ করতে পারছি না। ওই যে বললাম যে এজ লেভেল, ডোমেস্টিক লেভেল, আর কিছু ওই যে কোচিং সেন্টারের মতন, প্রাইভেট কোচিং সেন্টারগুলোর মতন ক্রিকেট একাডেমিগুলো হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় নাম, বড় বড় ব্র্যান্ড, কিন্তু তারা কমার্শিয়ালি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বড় টুর্নামেন্ট করছে বয়স্কদের নিয়ে, 50+, 60+ প্লেয়ারদেরকে নিয়ে বড় টুর্নামেন্ট করছে। কারণ কি, ওইখানে বড় স্পন্সর আছে, সে বড় টাকা হাতায় নিতে পারতেছে। কিন্তু ছোটদের ক্রিকেটে তো সে মশা মারার কয়েলও তার স্পন্সর হচ্ছে না। মানে যারা আসলে ফিউচারে কন্ট্রিবিউট করবে বাংলাদেশ ক্রিকেট, এক্স্যাক্টলি যারা তাদের করবে, তাদের পিছনে ইনভেস্টমেন্ট নাই। স্কুল ক্রিকেটের অবস্থাও সেই 200, 250, 400 রান করে ফেলছে বাচ্চারা, তাদের প্রতি কোনো নোটিফিকেশন নাই। গত বছর 270 বলে 404 রান করছিল স্কুল ক্রিকেটের এক বাচ্চা। তো তাকে তো বিসিবিতে নিয়ে এসে মানে ঘুম পাড়িয়ে রাখা উচিত যে বাবা তুমি এখানে শও, এখানে থাকো, এখানে ঘুমাও, এইখানেই প্র্যাকটিস করো। এক্স্যাক্টলি তাই, মানে টেক কেয়ার করা। তবে
আশা ছাড়ছি না। আচ্ছা, হ্যাঁ, আশা ছাড়ছি না এই কারণে যে নিজে খেলাটার প্রতি খুব দুর্বল, ফ্রম হার্ট খুবই দুর্বল। কেন জানি মনে হয় যে অনেক কিছু মিস করে এসেছি, যার জন্য এই ছেলের চেহারাতে ওই স্বপ্নটা ভেসে ওঠে আমার। না, তোমার যে বড় ছেলে, এটা নিয়ে আমরা কথা বলবো, যে বিকেএসপির কথাটা বলছিলাম সেটা বলবো। তার আগে আবার একটু আমাদের ক্রিকেটের জায়গাতেই ফিরি। আমরা, আমার কাছে কেমন যেন মনে হয় কি জানো, যে আমরা হচ্ছে মনে হয় ব্যাটে বলের চাইতে কথাতে অনেক ক্রিকেট খেলা শুরু করেছি। তা তো বটেই, ঠিক আছে, মানে ইন টার্মস অফ যদি আমরা মিডিয়ার দেখি একটা, মানে মিডিয়াতে এমন এমন নিউজ এমনভাবে আসে, বা আমাদের প্লেয়াররাও কেমন যেন মিডিয়াতে ইন্টারাকশনটা অনেক বেশি, কিন্তু মাঠের ক্রিকেটের ইন্টারাকশনটা কেমন কম। আবার বিসিবি কেন্দ্রিক যে বিষয়গুলো, যে লাস্ট এই একটা চেঞ্জ হওয়ার পরে একজন আসলেন ফারুক আহমেদ, আবার চেঞ্জ হয়ে বুলবুল এসেছেন। অবশ্যই তারা ক্যাপেবল, তাদের কথা নিয়ে আমি অন্য কিছু বলছি না, কিন্তু একটা বিসিবির কাঠামোতে যখন এতবার চেঞ্জিং হয়, যখন এত কিছু ইনফ্লুয়েন্স হয়ে যায়, কথা দাঁড়ায়, তখন আসলে মাঠের ক্রিকেটে ইম্প্যাক্ট কতখানি পড়ে? এটা আসলে যারা প্র্যাকটিক্যালি মাঠে থাকছে, যারা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার খেলে, যেই শ্রম, যেই মেধা দিয়ে তারা খেলার চেষ্টা করছে, হ্যাঁ, তারা প্র্যাকটিক্যাল হচ্ছে এই জায়গাটাতে, তারা ভালো বলতে পারবে। তারপরেও তাদের গল্পের শেষ নাই, কিন্তু হ্যাঁ, তারা ঈদের মধ্যে 10,000 টাকা পাচ্ছে, হ্যাঁ, একটা টিম থেকে। প্রিমিয়ার ডিভিশন, বাংলাদেশের সব থেকে বড় 50 ওভার্স টুর্নামেন্ট, যেটা তারা আম্পায়ারিংয়ের উপরে ডিপেন্ড করছে তাদের ক্যারিয়ার, তারা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে তাদের ক্যারিয়ার পিক করবে কিনা। হ্যাঁ, যদি ম্যানেজমেন্টের কথা না শোনে, আম্পায়ারের যদি দিক নির্দেশনা না মানে, ম্যানেজমেন্ট যদি যেই পরামর্শ দিচ্ছে সেটা অ্যাকসেপ্ট না করে, তাহলে দেখা যাচ্ছে পরের ম্যাচে তারা ওই ম্যাচটাও খেলার সুযোগ পাচ্ছে না। তো আসলে মানে আমরা জাতি হিসাবে কতটা কি করছি না করছি জানি না, কিন্তু সুযোগ পেলে কেউ ছাড় দিচ্ছি না। পরশুদিন ওই যে ফলের কি হয়েছে, হ্যাঁ, এরকম সুযোগ যে যেখানে পাচ্ছে, দাড়ি টুপি থাকছে সমস্যা নাই, অথবা খুব শিক্ষিত সমস্যা নাই, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। তো ক্রিকেট এমন একটা ইনফ্রাস্ট্রাকচার দেশের মানুষের মধ্যে ঢুকে গেছিল, যেটা বের হওয়া খুব কঠিন, কিন্তু আসলে তারাও পরাজিত, হ্যাঁ, তারাও পরাজিত হয়ে গেছে যে এই ভালোবাসার কাছে। না, অবশ্যই তাই। তুমি যে কথাটা বলছিলে, বাংলাদেশে সবসময় বলে, আমরা বড় বড় প্লেয়ারদেরকেও শুনেছি যে বাংলাদেশে যখন আসা হয়, দর্শকরা যেভাবে করে বাংলাদেশের টিমকে সাপোর্ট করে, এটা তাদেরকেও অনেক সময় সারপ্রাইজ করে। হ্যাঁ, অবশ্যই, এটা আসলেই তাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তার ফ্যান বেস, এবং আমরা যারা কথা বলছি, আমরা ভালোবাসার টানেই আসলে কথা বলছি, এছাড়া অন্য আমাদের কোনোই কারণ নাই। অবশ্যই, অবশ্যই। তো এটা আসলে ফ্যান। আমি আরেকটা এবার বিষয় তোমার কাছে জানতে চাই, যে আমিনুল ইসলাম বুলবুল, ওনার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কোনো ইয়া নাই, তুমি হচ্ছে কিভাবে দেখছো? কারণ আমরা এখানেও শুনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে যে অনেক রকম চ্যালেঞ্জ আছে। তো এখন পর্যন্ত আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ দেখেছি, তার মধ্যে আমরা শুনেছি বিসিবির একটা শাখা রাজশাহীতে আলহামদুলিল্লাহ আসবে, রাজশাহী চিটাগাঙ্গে হবে। ওভারঅল মিলে তোমার কাছে এই আমিনুল ইসলাম বুলবুলের কাছে তোমার এক্সপেকটেশনের জায়গাটা কি? মানে তুমি যদি অ্যাজ এ ফ্যান হিসাবে দেখো। সব কিছু তো একসাথে ঠিক করা যাবে না, সব কিছু একসাথে ঠিক করা যাবে না, এটা পার্ট বাই পার্ট ঠিক করতে হবে। প্রথমে বিসিবিটাকে ছোট আকার ধারণ করায় নিতে হবে। ঢাকায় আছে, এটা একটা বিষয়। রাজশাহী, চিটাগাং দুইটা শাখা হচ্ছে, এই শাখাগুলোতে যেন কোনোভাবেই মানে কমার্শিয়াল লোকজন সুযোগ না পায়। আচ্ছা, যারা ক্রিকেটের প্রতি ডেডিকেটেড, ক্রিকেট খেলছে, এটা বোর্ড জানে, বোর্ড চাইলেই ডেডিকেটেড পার্সন বের করতে পারবে, ফ্রডদেরকে না। হ্যাঁ, রাজশাহীর ক্রিকেটের অবকাঠামো নষ্টের পিছনে মূল এরাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ, যে আজকে থার্ড ডিভিশন নাই, সেকেন্ড ডিভিশন নাই, ফার্স্ট ডিভিশন নাই, সেকেন্ড ডিভিশন গতবার হয়েছে তাও কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন মানে এমন একটা জায়গা যেখানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বাবা, আমি আমার ছেলেকে এগিয়ে দিব, তুমি কোচ, তুমি ছেলেটাকে সুশিক্ষিত করবে, এমন না। এর বাইরে কিচ্ছু না। যদি পার্ট বাই পার্ট স্কুল ক্রিকেট এবং এইজ লেভেলের ক্রিকেট আমাদের 5 বছরের পরিকল্পনা করা হয়, এইজ লেভেলের ক্রিকেটে ক্রিকেটার কয়জন, 14-এর রাজশাহী বিভাগ 10টা বিভাগ হচ্ছে, মানে টোটাল 8টা-9টা বিভাগ দিয়ে 10টা বিভাগে যদি 15 জন করে প্লেয়ার থাকে, 150 জন। 16-এ 150 জন, 18-এ 150 জন,
তাহলে 450 জন প্লেয়ার পোষার ক্ষমতা বিসিবির আছে। যে 14 ডিভিশন পর্যায়ে খেলবে তার মাসিক একটা আর্নিং থাকতে হবে, সে যেন ক্যাপেবল হয়। তার ক্রিকেট তো অনেক এক্সপেন্সিভ, অবশ্যই। হ্যাঁ, আমি গার্জিয়ান হিসাবে আমি যে পারছি না সেটা কিন্তু না। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, সে যদি মান্থলি বিসিবি থেকে প্র্যাকটিস শেষে 10,000 টাকা করে পায়, সে তার একটা কিট কিনতে পারবে, হ্যাঁ, সে একটা একজোড়া ব্যাট বাদ দিলাম, সে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, জুতা হোক, গ্লাভস হোক, যেটাই হোক না কেন, কিছু একটা সে নিজেকে সাপোর্ট করতে পারবে। এটা তার জন্য একটা পজিটিভ সাইন হবে। এটা একটা বিষয়। স্কুল ক্রিকেটে অনেক গুরুত্ব দিতে হবে, কারণ স্কুল এই ডিভিশনের প্লেয়াররাই যে স্কুল ক্রিকেট থেকে আসবে এরকম না। হ্যাঁ, স্কুল থেকে আসছে তারা, কিন্তু স্কুল ক্রিকেটে গুরুত্ব দিতে হবে এই কারণে যে স্কুল ক্রিকেট ইজ এ হার্ট অফ এ নেশন। হ্যাঁ, শ্রীলঙ্কা এত উন্নত কেন? তাদের স্কুল ক্রিকেট। আজকে জয়সূর্যা, ডিসিলভা, মুরলীধরন, আমি সবগুলো স্কুলের নাম আমি স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু দে আর ফ্রম দেয়ার স্কুল, তারা স্কুল থেকেই। এবং আমি তোমার কথা ধরে বলতে চাই, আমি গতদিন হচ্ছে এই কথাটা শুনছিলাম, তাদের যে কমেন্টেটররা আছে, তাদের কমেন্টেটরের মধ্যে একজন বলছে যে আমাদের ক্রিকেটের কোর হচ্ছে স্কুল ক্রিকেট। একদম এটারই ফাউন্ডেশন, এবং তাদের ফ্যাসিলিটিস গুলো ওইখানেই সর্বোচ্চ প্রোভাইড। আমাদের নতুন সভাপতি বিসিবি বস যিনি, ওনার কাছে মানে তোমার এই খুদে বার্তার মাধ্যমে যে বার্তাটা আমি দিব, যে আমাদের মাথা অনেক ছোট, আমাদের জ্ঞান অনেক কম, তারপরেও এই খেলাটা তো আমাদের হার্টের মধ্যে জড়িয়ে আছে। আমি তাকে বলবো যে স্কুল ক্রিকেট আর এজ লেভেল ক্রিকেট দিয়ে 5 বছরের একটা নকশা বাংলাদেশ ক্রিকেটের জন্য করতে হবে। আজকে বাংলাদেশের সব থেকে বড় আম্পায়ার সৈকত ভাই, ওনাকে আম্পায়ার্স প্যানেল থেকে বহিষ্কার করে রাখা হয়েছে। এটা আমাদের জন্য তিরস্কারের একটা বিষয়। অবশ্যই তিরস্কার, এটা আমি খুবই আসলে শক। হ্যাঁ, উনি আজকে আগামী সেকেন্ড টেস্টে ইংল্যান্ড ইন্ডিয়ার সে ফিল্ড আম্পায়ার, থার্ড টেস্টে সে ফিল্ড আম্পায়ার, অথচ দেশে আসলে সে ফিল্ড পাচ্ছে না। সে তো দেশের আম্পায়ারদেরকে নিয়ে প্রতিনিয়ত ক্লাস করবে। অবশ্যই আগামী 1 বছর বিসিবির উচিত, আমিনুল ইসলাম বুলবুল বিসিবি বস, উনি এরকম ব্যবস্থা করে দেবে যে প্রত্যেকটা ডিভিশনে যারা বেসিক আম্পায়ার, যাদের গ্রেডিং করা আছে, তারা বসবে এবং সৈকত ভাই যে তাদেরকে ট্রেন আপ করবে। এবং এইটা এই ছাড়া কোনো উপায় নাই। সামনের প্রিমিয়ার লিগ, বিপিএল যাই হোক না কেন, আমরা বিদেশি আম্পায়ার না, দেশি আম্পায়ারের উপর আস্থা রাখবো। তুমি যে কথাটা বললে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা ক্রিকেটের ব্র্যান্ড শুধুমাত্র প্লেয়ার দিয়ে না, আরও অনেকগুলো ইস্যু থাকে, তার মধ্যে যে একটা আম্পায়ার আমরা বলছি। অবশ্যই। এবং আমরা লাকি আনাফ, আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা পেয়েছি। এবং অনেকে হয়তো বা দর্শক জানে কিনা, সৈকত ভাই কিন্তু হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়, রাজশাহীর নাম তার সাথে জড়িত। দ্বিতীয় কথা হচ্ছে কমেন্টেটরের কথা যদি আমরা বলি, আমরা জানি আলহামদুলিল্লাহ আতার আলী খান আমাদের আছেন, আমাদের শামীম হোসেন আছেন, হ্যাঁ উনি আছেন, বাট আমরা আরো ভালো কিছু কমেন্টেটর, সামি ভাই রিসেন্ট, সামি ভাই যদি ওনাকে হচ্ছে উপদেষ্টা হিসেবে নিয়েছে, এটাও একটা ভালো বিষয়। তো আমাদের কথা হচ্ছে যে স্টিল আরেকটা আমার কাছে মনে হয় দোস্ত, এখনকার সময়েও দেখো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের বাংলাদেশের সব প্লেয়াররা কিন্তু হচ্ছে ইংলিশে এতটাও এখনো ওই জায়গায় পৌঁছাতে পারেনি। আমার কাছে মনে হয় এই জায়গাটা ওনার কাজ করা উচিত, কারণ আমি ইন্টারন্যাশনালকে রিপ্রেজেন্ট করছি আমার দেশকে, তাহলে আমার কমিউনিকেশনের জায়গাটাও তো স্কিল আপ হইতে হবে। এই জিনিসগুলো এখানে আসে না শিখলে আমার কিন্তু, যে তুমি বললা স্কুল ক্রিকেট, আমার তো এটা ওইখান থেকে ডেভেলপ হবে, যে আমি কিভাবে কমিউনিকেট করব, কোচের সঙ্গে কমিউনিকেট করব, আমি মিডিয়ার সঙ্গে কমিউনিকেট করব, এই বিষয়গুলো আমাদের দরকার। এবং ওই মেন্টাল স্ট্রেংথের জায়গা ওই জায়গাতেই। তো যাই হোক, আমরা রাজশাহীর কথা বলছিলাম, এবার রাজশাহীতে একটু ফিরে আসি। আমরা এক সময় জানি যে রাজশাহীতে সবসময় ভালো ক্রিকেটারের জায়গা, এবং আমাদের সময় যেটা আমরা দেখছি যে 70% হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের যে খেলাগুলো, ডিপিএল এর কথা বলি, ফার্স্ট ডিভিশন বলি, বা প্রিমিয়াম যতগুলো লিগ আছে যে কোনো জায়গায়, 70% বাংলাদেশ থেকে, বাংলাদেশের মধ্যে রাজশাহীর প্লেয়ারটা থাকতো। এখন সেই জায়গাটা আমরা হারাই ফেলেছি। তো এই জায়গাটাতে আসলে তুমি কিভাবে দেখছো, মানে ওয়াই, মানে আমরা এই জায়গায় কেন? অস্থির রাজনীতি। প্রথম 16 বছরের যে রাজনীতির একটা চ্যাপ্টার গেছে, এই 16 বছরের রাজশাহীর ক্রিকেটের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করছি, রাস্তাঘাট বেশ উন্নয়ন হয়েছে, কিন্তু রাজশাহীর বেসমেন্ট কিন্তু গড়ে ওঠেনি। হ্যাঁ, নামকে ওয়াস্তেই সাবেক মেয়রের পিতার নামেই স্টেডিয়াম ছিল, কিন্তু বর্ষাকালে 1 হাঁটু পানি জমে যায়। সে কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কখনো করেনি। আচ্ছা,
ঠিক আছে না? গত 16 বছর আগেও যদি 16 বছরের আগেও যদি যায় বিএনপি সরকার আমলে, রাজশাহীর মানে বিভিন্ন ইয়েগুলো বগুড়ায় নিয়ে যে আমরা ঢেলে দিয়ে আসতাম। হ্যাঁ, সো রাজশাহী সবসময় দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে বঞ্চিত। তো আগামী দিনের বার্তাগুলো সুন্দর মনে হচ্ছে, অনেক আশার বুকে বাসা বেঁধেছে যে আগামী দিনগুলোতে হয়তো বা যদি কথা অনুসারে, যেহেতু বিসিবি বস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, হ্যাঁ, আমি শুনি নাই যে পাপন এসছে, আমি শুনি নাই ফারুক আহমেদ এসছে, আমি শুনি নাই সাবের হোসেন চৌধুরী এসছে। আসতে পারে, যেহেতু বড় স্টেডিয়াম, বিসিবির জায়গা, হ্যাঁ, কিন্তু আমাদের খুব সৌভাগ্য যে এই মাসে সে সভাপতি হয়ে এই মাসেই আমাদের অবশ্যই একটা ভালো সংবাদ জেলা, আমাদের স্টেডিয়াম, আমাদের বিভাগীয় স্টেডিয়াম সে ঘুরে গেছে। হ্যাঁ, এখন এইটাতে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো এগুলো সারবে। রাজশাহীর যে মানে বিসিবির অফিস হলে আমাদের রাজশাহীর স্থানীয়রা যদি বিসিবি পর্যন্ত যায় যে না, তারা ইউনিভার্সিটিতে, তারা জুবেরি হল যে মাঠগুলো আছে, মেডিকেল ক্যাম্পাস মাঠ, এই মাঠগুলো যদি তাদের তত্ত্বাবধানে নিয়ে রেগুলার স্কুল ক্রিকেট, এজ লেভেল ক্রিকেট যদি কমার্শিয়াল কাউকে না দিয়ে, যেমন মেডিকেল ক্যাম্পাস মাঠ, হ্যাঁ, তেরোখাদিয়া মহিলা কমপ্লেক্স মাঠ, এগুলো কমার্শিয়ালভাবে মানুষজন নিয়ে রেখেছে, 2-4টা পিচ করেছে, দিয়ে দেখা যাচ্ছে কমার্শিয়ালভাবে, বুঝতে পারছি, অন্য কাউকে তারা ইউজ করতে দেয় না। হ্যাঁ, তো এই জিনিসগুলো না, এটা সবার অ্যাসোর, হ্যাঁ, সবার অ্যাসোর। তুমি একটা একাডেমি চালাবা, পার্সোনালি তুমি একটা মাঠ কিনো, অ্যাজ লাইক বাংলা ট্র্যাক, তুমি কেন সরকারের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবা? বুঝতে পারছি, হ্যাঁ, তুমি কেন খাবা? তুমি তো ওইভাবে প্লেয়ারও প্রডিউস করতে পারছো না। ঢাকা শহরে থার্ড ডিভিশনে কোনো প্লেয়ার তোমার নাই, তোমার হাত দিয়ে নাই। হ্যাঁ, তুমি কেন কমার্শিয়াল চিন্তা ভাবনা করবা? তোমার যোগ্যতা আছে, তুমি সেটা কাজে লাগাও। আমার কথা হচ্ছে এটা। তো এই জিনিসগুলো যদি আমরা ফিল্ড ওয়ার্কগুলো করতে পারি, বিসিবির এই যে বললাম যে একটা শাখা যদি রাজশাহীতে হয়, রাজশাহী স্টেডিয়ামটা সংস্কৃত হয়, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তবে মাঠগুলো ঠিক করতে হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। বিসিবি প্রত্যেকটা মাঠে পিচ কিউরেটর দিয়ে দিবে, পিচ তৈরি হবে। 10টা মাঠ তারা টার্গেট করলো, 5টা মাঠ তারা হাতে রাখলো, আর 5টা মাঠ তারা বা বাচ্চাদের খেলা উপযোগী করে রাখলো। হ্যাঁ, কিন্তু উন্নত মানের পিচ, উন্নত মানের মেন্টালিটি, উন্নত মানের গ্রাউন্ডস একটা উন্নত মানের প্লেয়ার তৈরি করতে সহযোগিতা করবে। তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো, সেটা হচ্ছে এটা সব কিছুর উপরে এটা প্রাধান্য পায়, সেটা হচ্ছে উন্নত মানের মেন্টালিটি। কারণ আমার যদি মেন্টালিটি পরিষ্কার না হয়, আমি যদি হার্ট থেকে এটা না চাই, আসলে আমাকে ইনফ্রাস্ট্রাকচার দিয়েও লাভ হবে না। না 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 না, আমি এটাকে অন্যভাবে ইউজ করে ফেলবো। আমি আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকেই বলছি যে আমার বাচ্চা প্র্যাকটিস করছে, মশা কামড়াচ্ছে, হ্যাঁ, বড় বড় ঘাস হয়ে আছে, কাদা জমছে, পিচ আছে, ওইখানে কনক্রিটের পিচ করা আছে, হ্যাঁ, তেরোখাদিয়া ওই ইয়েতে মহিলা কমপ্লেক্স, কিন্তু মশা কামড়াচ্ছে, সে তো ডেডিকেটেড হতে পারছে না। তো মাঠটা পরিষ্কার রাখলে কিন্তু মশাটা কিন্তু আর ছেলেটাকে কামড়ায় না, শুধু আমার ছেলে বলে না, আরো 5 জনকে। তো মাঠ পরিষ্কার রাখার জন্য, পিচ কিউরেটিং করার জন্য 2-3টা লোক বিসিবি দিয়ে দিবে, 3টা মাঠ 4টা মাঠ তাদের তত্ত্বাবধানে থাকবে, হোক ভার্সিটির জায়গা, সমস্যা নেই, তারা তো জায়গা নিয়ে নিচ্ছে না, মাঠটাই থাকছে। ভার্সিটির বেসিক টুর্নামেন্টগুলোতে তারা মাঠ ইউজ করলো, এবং ভালোই হবে। এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে, অ্যাজ লাইক তুমি ফুটবল পছন্দ করো, তুমি হকি পছন্দ করো, আমাদের রাজশাহীতে হকি এবং বক্সিং দুইটারই কদর অনেক বেশি। এই দুইটাও যদি হারিয়ে যায় ক্রিকেটের মতো, তাহলে কিন্তু আমরা সব কিছু ছেড়েই হাল ছেড়ে দেবো। এইটা একটু করতে হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তোমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে, তারাও যেন বিষয়গুলো খুঁটিয়ে দেখে। একটা বাচ্চা খেলবে তখনই সুস্থ থাকবে, তার আগে না। অবভিয়াসলি তাই, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন বাচ্চার কথা যেহেতু আসছে, এবার আমরা জানতে চাইবো যে বাবা মারা আমরা আমাদের জেনারেশন থেকে দেখছি স্বপ্ন মানে হয় ভার্সিটি, ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, বাট তোমার ছেলে বিকেএসপিতে। আলহামদুলিল্লাহ। এইটা আমি জানতে চাই যে এই চিন্তাটা আসলে করাটা কতটা সহজ ছিল বা কতটা কঠিন ছিল, বাংলাদেশ পর্যন্ত যে চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান, যদি বলো তুমি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেটের আতুরঘর বলা হয়। ছেলে যেহেতু ক্রিকেটে ছিল, রাজশাহীর ওই যে বললাম যে পরিবেশ পরিস্থিতি এবং কোচেদের মেন্টালিটি, হ্যাঁ, আমি কোনো কোচকে ব্লেম করছি না, দে আর অলস গুড। তাদের ইনস্ট্রাকশন যেই ইনস্ট্রাকশন থ্রু করে যিনি, উনি দেখা যাচ্ছে যে কমার্শিয়াল, হ্যাঁ,
এখন কোচ 2 বেলা প্র্যাকটিস করাচ্ছে, তার বেতন 20,000 টাকা। হচ্ছে না তো, তাকে তো অন্য কিছু চিন্তা করতে হচ্ছে, রাত্রে একটা প্রাইভেট পড়ানো, না হলে একটা অন্য কিছু দোকানে চাকরি করা, না হলে আরেকটা কোনো কিছু করা। একটা কোচ, ওই যে বললাম যে আমি ইন্ডিয়ান ক্রিকেটের সাথে আমার বাংলাদেশের ক্রিকেট যদি তুলনা করি তাহলে এটা খুব ভুল হবে, কিন্তু শ্রীলঙ্কার সাথে করা যেতে পারে। এক্স্যাক্টলি, অর্থনৈতিকভাবে হোক, ইনফ্রাস্ট্রাকচারালি হোক, যেভাবেই হোক না কেন। আর আমাদের বর্তমান সভাপতি মহোদয় উনি কিন্তু জানে যে লো লেভেল থেকে ক্রিকেটকে কিভাবে আপার লেভেলে করা যায়, এই কাজটা উনি করে এসছেন প্রিভিয়াসলি। হ্যাঁ, এখন উনিও যদি দেশে এসে না পারে তাহলে এই নোংরামির জায়গাটা উনিও বুঝে গেছেন, ওই জন্য পারলেন না, এরকম হবে। আমার ছেলে রাজশাহীতে দেখলাম যে না, বিষয় হচ্ছে যে এজ লেভেলের কোনো বন্দোবস্ত নাই। আচ্ছা, হ্যাঁ, যদি ওকে ফেস করা লাগে তাহলে আরেকটু ভালো জায়গাতেই যেতে হবে। এই জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার সামনে বিকেএসপি। হ্যাঁ, বিকেএসপি প্রত্যেক বছর প্রায় 30-40 হাজার 50 হাজার বাচ্চা অ্যাডমিশনের মাধ্যম দিয়ে কিছু বাচ্চা তারা বেছে নেয়। আচ্ছা, তো এর আগে যেটা হয় সেটা হচ্ছে টিআইডি হয়, প্রতিভা অন্বেষণ ক্যাম্প, যেখানে রুলস রেগুলেশন সম্পর্কে জানানো হয় বাচ্চাদের। আচ্ছা, 21টা ইভেন্ট, ক্রিকেট সহ 21টা ইভেন্টে 1000 বাচ্চা নেয় এরা 1 মাসের জন্য। এইটা যারা সাকসিডেড হয়, যারা ভালো করে, তাদের মধ্যে থেকে আবার 400 জন বাচ্চাকে 21টা ইভেন্টেই। আচ্ছা, মানে প্রি সিলেকশন হলো যারা, তারপরে আবার আরেকটা সিলেকশন। এক্স্যাক্টলি, 400 জন বাচ্চাকে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় 1000 বাচ্চা থেকে মাইনাস করে 400 জন বাচ্চাকে তারা সিলেক্ট করলো। আচ্ছা, ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, উশু, বাস্কেটবল, এভরিথিং 21টা ইভেন্টে 400টা বাচ্চা। এদেরকে আবার 2 মাস সরকারের পক্ষ থেকে থাকা, খাওয়া, প্র্যাকটিস, সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং অ্যাডমিশন হয় হচ্ছে বছরের শেষে। এটা হলো বছরের মাঝামাঝিতে, এপ্রিল, মে, জুন, জুলাই, এর মধ্যে 3 মাসের প্রজেক্টটা ওরা শেষ করে। আর অ্যাডমিশন হয় বছরের শেষে। অ্যাডমিশনে তারা সব থেকে বেশি প্রায়োরিটি দেয় যারা এই 1 মাস এবং 2 মাসের প্রতিভা অন্বেষণ কোর্স করে আসে। এইভাবেই আমি চিন্তা নিয়েছিলাম। আমার ছেলে যখন 1 মাসে গেল, 2 মাসে সে সুযোগ পায় নাই। আচ্ছা, 1 মাসে তো ক্লাস 4-এ গেছে, অনেক ছোট, তো কান্নাকাটি করছে। হ্যাঁ, কোচেরাও মজা নিছে ওকে নিয়ে। হ্যাঁ, মজা মানে সেই মজা নিছে। হ্যাঁ, কিরে তোর বুক ব্যথা করছিল, কারণ কি? ও স্যার পরোটা খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য বুক ব্যথা করছিল, লাইক দিস। তো স্যাররা এখনো হাসে ওকে নিয়ে যে কি না, কত ছোট ছিলি তুই। হ্যাঁ, তো আল্লাহ চাইলে ওইখান থেকে আমি ভাবলাম যে না, এই তো গেছে, এখন একটু টেক কেয়ার করা হয়, যদি 6 মাস করা যায় টেক কেয়ার, তাহলে হয়তো বা ডিসেম্বরে। তো যে কথা সেই কাজ বন্ধু। আচ্ছা, হ্যাঁ, আমার ছেলে ক্লেমনে অধ্যয়নরত ছিল। ক্লেমনে তুষার স্যারের আন্ডারে সে টোটাল টেক কেয়ার পাইছে। স্যারের যতটুকু অ্যাবিলিটি ছিল, উপর থেকে তাকে যতটুকু, 4টা বল দিলে সে তো 10টা বল বাচ্চাদের মাঝে দিতে পারবে না। 2টা বল দিছে, সে যতটুকু পারছে আমার ছেলেরে ওই কয়দিনে আরো বেশি গাইডলাইন বাড়ায় দিছে। তো আল্লাহ চাইছে, সে সুযোগ পাইছে। আমি চাইবো আপনার মাধ্যম দিয়ে, তোমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে, যে বাবা মা একটু জানুক। হ্যাঁ, অবশ্যই, আমরাও এটা চাই। বিষয় হচ্ছে কি, রান্না ভালো হলে খেতে টেস্ট লাগবেই। হ্যাঁ, পারিবারিক শিক্ষা যদি ভালো হয়, বাচ্চা ভালো কিছু করবেই। হ্যাঁ, তো এই বিষয়টা বাবা মা যদি একটু খেয়াল করে, যে একটা বাচ্চাকে প্রপারলি সুস্থ রাখতে হলে, তার বাচ্চাকে প্লেয়ার হওয়ার দরকার নেই, সুস্থ রাখতে হলে মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে। মাঠের সঙ্গে যেন একটা সম্পর্ক, মাটির সাথে একটা সম্পর্ক যেন তার বাচ্চার থাকে, তাহলে হয়তোবা বছর শেষে তার 1 লাখ টাকার ওষুধ কম লাগবে ইনশাআল্লাহ। এটা বলছে। হ্যাঁ, আর প্রত্যেকটা বাচ্চাই ট্রাই করুক। রাজশাহী ক্রিকেটে যারা করছে, পারফর্ম করছে, তাদের জন্য আমার শুভকামনা। বিসিবি থেকে যদি নতুন বাচ্চারা একাডেমিগুলোতে আসে, বিসিবি থেকে যদি প্রত্যেকটা কোচকে 10,000 টাকা বাড়িয়ে দেয়, তাহলে কোচেরাও হয়তো বা আরেকটু ইনফ্লুয়েন্স হবে, আরেকটু ভালো মতন টেক কেয়ার করবে বাচ্চাদের, যেটা আসলে আলটিমেটলি আমাদের ক্রিকেটকেই। এক্স্যাক্টলি, একদম। হ্যাঁ, বাংলা ট্র্যাকের মতন, বাংলা ট্র্যাক নিয়ে না বললেই না, যে আজকে রাজশাহীর ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছে তারা। হ্যাঁ,
দেখা যাচ্ছে যে সুজনের মতন একজন এত বড় একটা নামি দামি কোচ, সে ডেডিকেটেড পারসন, একদম বিশাল ব্যাপার এটা। সে শ্রম দিচ্ছে, অর্থ, এটা তার মানে প্রফেশন, এটা তাকে নিতেই হবে। হ্যাঁ, বড় অ্যামাউন্ট হোক ছোট অ্যামাউন্ট হোক যেটাই হোক না কেন সে নিচ্ছে। কিন্তু এক কথায় অনেক কয়টা একাডেমি খুলছে ওভারঅল বাংলাদেশ। রিসেন্ট বসুন্ধরা একটা একাডেমি খুলছে, হ্যাঁ, ওইখানে তারা হচ্ছে রিচার্ড পাইভাসকে নিয়ে এসেছে। হ্যাঁ, তারা বসুন্ধরা ক্রিকেট এক্সপ্রেস না ক্রিকেট এইরকম টাইপস নাম, যাই হোক বসুন্ধরা খুলছে। এবং তারা খুললে তো আর মানে তাদের একাডেমির সাথে তো অন্য জায়গার আর কোনো তুলনা হবে না। কিন্তু মাস্কো পিকেএসপি, আচ্ছা, পিকেএসপি, হ্যাঁ, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, খুব বড় আকারে করছে ওরাও। হ্যাঁ, ওই বিকেএসপি মাস্কো সাকিবের পাশেই, আচ্ছা, 5-7 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমি সব ভিজিট করছি প্লিজ। হ্যাঁ, কিন্তু আসলে বাংলা ট্র্যাক তাদের মধ্যে অন্যতম আমার কাছে। এটা আমার শহরে বলে না, আমি দেখছি তো। আর বাংলা ট্র্যাক অন্যতম। ইভেন যে আমাদের এমার্জেন্ট টিমটা গেছে, এইখানেও বাংলা ট্র্যাকের 3 জন প্লেয়ার আছে। তো এটা বিশাল একটা কন্ট্রিবিউশনের জায়গা। আসলে দিন শেষে আমার একাডেমি থেকে ওই টপ লেভেলে আমি পাঠাতে পারছি কিনা, এটা আসলে আমার ক্যাপাবিলিটিকে প্রমাণ করে। এটা একটা বিষয়, এটা প্রমাণ। তো আসলে সব কিছু শেষে আমি সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা নিজের ছেলেকে খেলার মাঠে পাঠান, যে ইভেন্টে সেই অভ্যস্ত পছন্দ করে সেটা করেন। কিন্তু সাথে সাথে আমি কোচ এবং একাডেমির মালিকদেরকেও বলবো যে আপনারাও পরিবর্তন হন। অনেক ইনকাম হলো, দেশ পরিবর্তন হয়ে গেল, সরকার পরিবর্তন হয়ে গেল, আমরাও পরিবর্তন হয়ে যাব। হ্যাঁ, বয়স হচ্ছে, ছেলেরা বড় হবে, বাবা মা হবে, আমরা দাদা দাদি হয়ে যাব। কিন্তু পরিবর্তনে আসতে হবে, পরিবর্তন আসা দরকার অবশ্যই। খেলার জোয়ার তখনই আসবে যখন পরিবর্তন একসাথে আসবে। আমি এই যে ফারুক আহমেদ পারলেন না, উনি একা পারেন না এরকম না, কিন্তু উনি চেষ্টা করেন না এরকম না, কিন্তু হ্যাঁ কিছু ইনফ্রাস্ট্রাকচারালি ফল্ট করছেন উনি, যেটা ওনার উচিত হয়নি এই পজিশনে শুরুতে এসে এরকম করা। মিডিয়াকে আমি খুব বড় রিকোয়েস্ট করব যে তারাও যেন সাপোর্টটা দেয়। বাংলাদেশ ফুটবলে একটা পরিবর্তন আসছে, হ্যাঁ, সেটাও যেন আমরা ওয়েলকাম করে নিই। হ্যাঁ, ফুটবলের মতন আমরা হকি একসেপ্ট করব, দাবা মানে যে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো ইয়েগুলো আছে, গেমগুলো যেগুলো আছে, আমরা যেন অলিম্পিকে যে প্রতিনিধিত্ব করে আমরা দেশের জন্য কিছু অর্জন করে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো আমরা করব। হ্যাঁ, আজকে ভারত পার্শ্ববর্তী দেশ অনেক উন্নত, কিন্তু এত বড় দেশ, 150 কোটি দেশ মানে জনসংখ্যার দেশ, অথচ অলিম্পিকে কিন্তু তারা যে অলিম্পিকে যদি ড্যান্স থাকতো তাদের কিন্তু গোল্ড থাকতো, নাচের যদি কোনো প্রোগ্রাম থাকতো তারা কিন্তু গোল্ড নিয়ে আসতে পারতো। তো পার্শ্ববর্তী দেশ থেকে আমরা শিখতে মানে ইনফ্লুয়েন্স হতে পারি যে আমাদের এই 18 কোটি 20 কোটি মানুষ নিয়েও আমরা আজকে কেনিয়াতে ম্যারাথনের জন্য তারা ক্যামেরুন, উগান্ডা, এরা প্রতিনিয়ত একটা করে গোল আনে, অথচ এদের কোনো টেক কেয়ার করার মতন কেউ নাই। হ্যাঁ, সেখানে আমাদের দেশে বিকেএসপির মতন একটা প্রতিষ্ঠান আছে, যেখান থেকে প্লেয়ার খুব রেডি হয়ে বেরিয়ে আসে, খুব সুন্দর ডিসিপ্লিন নিয়ে বেরিয়ে আসে। তারপর কই যাচ্ছে? এটা একটা অনেক বড় প্রশ্ন। তারপর কই যাচ্ছে? বিকেএসপির আন্ডারে যখন থাকছে 18, 16, 19 খেলে ফাটাই দিতেছে, রেজাল্ট অনেক ভালো, তারপর কই যাচ্ছে? এইবার আসি আমি একটা কথায়, সেটা হচ্ছে যে আমাদের 19 টিম চ্যাম্পিয়ন হয়, অন্যান্য টিম চ্যাম্পিয়ন হতে পারে না। এবার খুলনায় 14 ডিভিশন হয়েছে, 14 ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। রানার্স আপ হয়েছে রাজশাহী। আচ্ছা, তো হাইট দিয়ে বলছি না, আমি প্লেয়ারগুলোকে দেখলাম, প্রত্যেকটা প্লেয়ার 16 থেকে 17 বছরের, যারা খেলছিল আন্ডার 14। আচ্ছা, তো এই 16-17 বছরের প্লেয়াররা মেডিকেল হয়েছে কিন্তু না, কিন্তু ওই যে একটা চাপ ছিল যে এই প্লেয়ারটাকে নেওয়াই লাগবে, বুঝতে পারছি, এই প্লেয়ারটাকে নেওয়াই লাগবে, দিয়ে টিমটা এরকম হয়ে গেছে যে চাপাই থেকে 2 জন নেওয়াই লাগবে, এই বগুড়া থেকে 2 জন নেওয়াই লাগবে, রাজশাহী থেকে 2 জন নেওয়াই লাগবে, যে নেওয়াই লাগবে ফোনগুলো গেছে না, এরা ম্যাক্সিমামই 16-17 বছরের। তো এই প্লেয়ারটাই যখন 18-এ যাবে, এই 16-এ যাবে, তখন এদের বয়স 18-19 হবে, যখন 18-এ যাবে তখন 19-20 হবে, যখন 19-এ যাবে তখন 21-22 হয়ে যাবে।
ম্যাচুরিটির জায়গাটা। তো অন্যান্য দল সব কিছু শেষ করে এসে 19-এর বিশ্বকাপে 19-এর দলই পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে 22-এর আন্ডার-22। এই জায়গাটাতে আমরা ইয়ে করছি, মানে আমরা ইনফ্রাস্ট্রাকচারগতভাবে প্রথম থেকেই যেহেতু একটা আনলিগাল অ্যাক্টিভিটিস করে আছে কারণে আসলে আলটিমেটলি আমরা যেখানে আমাদের ভালো করার কথা ওইখানে আর ভালোটা হচ্ছে না। হ্যাঁ, আজকে টোটালটা আনফরচুনেট অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো আমাদের মেডিকেল থেকে হ্যালো হাই শেষ করে ফেলতে হবে, মেডিকেল থেকে ডাক্তারদের কাজ ডাক্তারদের করতে দিতে হবে, কোচেসদের কাজ কোচেসরা করবে। অনেকে যে সুযোগ পাওয়ার সে না পেয়ে কি করবে, ক্রিকেটটা কন্টিনিউ করবে না করবে না, এই কনফিউশনেও ক্রিকেট ছেড়ে দিয়েছে। দোস্ত, আমি হচ্ছে আরেকটু বিকেএসপি নিয়ে কথা বলতে চাই, যেহেতু আলহামদুলিল্লাহ এখন তোমার ছেলে বিকেএসপিতে কন্টিনিউ করছে। আমি যতখানি জানি ডিভিশন আন্ডার-14 যেটা সেটাতেও সে খেলেছে এবং তার অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে খেলেছে, যেটা বাংলাদেশের রেয়ার ট্যালেন্ট। একটা সময় তো সাহসী করতো না যে বাংলাদেশের টিমে লেগ স্পিনার কেউ থাকবে, আমরা সেই সাহসটা করছি তো আলহামদুলিল্লাহ। এবং এখন পর্যন্ত যদি বলা হয় আমি বলবো যে রিশাদ হোসেন ইজ এ গুড ফাইন্ড এবং আমার ছেলেদের জন্য ইন্সপিরেশন, এবং সে হচ্ছে ভালো জায়গাতেও চান্স পাচ্ছে। লাহোর কালান্দার্সে খেললো, আবার আমরা যে বিগ ব্যাশ খেলছে, বিগ ব্যাশে, তো এটা বিগ ব্যাশে হোবার্ট তাকে রেখে দিয়েছে, এটা রিটেন করছে, মানে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তার কাছে পাইছে কিছু। হ্যাঁ, তো আমি এখন জানতে চাচ্ছি যে বিকেএসপিতে আসলে চ্যালেঞ্জগুলো কি থাকে? শুধু তো এখানে শুধু খেলাধুলা না, পাশাপাশি পড়াশোনার ফ্যাক্টর থাকে, সব ট্রেনিং এর একটা ব্যাপার থাকে। তার মানে এখানে ছোটবেলা থেকে তাদের মেন্টালি অনেক স্ট্রং এর জায়গাটা তাদেরকে বিল্ড হইতে হয়। তো সেই জায়গা থেকে আসলে বাবা ছেলের কনভারসেশনে কি কি চ্যালেঞ্জগুলো তুমি মনে করো যে আছে? প্রথমত হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকার চ্যালেঞ্জ। আচ্ছা, একটা বাচ্চার জন্য ক্লাস 4-5-এ আমরা কই ছিলাম, মায়ের কোলে ছিলাম। হ্যাঁ, ওরা দেখা যাচ্ছে যে শুরু থেকেই দূরে থাকছে। বড় ভাইদের একটা প্রেশার থাকে যেটা হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, যে বড় সে তারই একটা প্রেশার থাকে, ওইখানে গিয়ে এটাও একটা স্টপের কারণ হয়ে যায় অনেকের, যে ইউ আর ফিনিশড। ওকে, তখন সে যদি অ্যাকসেপ্ট করে নেয় ইয়েস আই এম ফিনিশড, চলে আসলো। আচ্ছা, আর যে বলে নো আই এম নট ফিনিশড, আই এম ইন মাই প্লেস, সে থেকে যায়। চ্যালেঞ্জ হচ্ছে যে খাবার তো তাদের মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপরে তাদেরকে মেনু তৈরি করে দেওয়া হয়, এই খাবারটা ডায়েট দেওয়া হয়, এই খাবারটা সবাই অ্যাকসেপ্ট করতে পারে না। আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ, মানে মজার খাবার ছেড়ে দিয়ে ওই খাবার খাওয়া। হ্যাঁ, 7 বেলার খাওয়া। সরকার 15-16 লাখ টাকা বাৎসরিক একটা বাচ্চার পিছনে খরচ করা এমনি তো করছে না, অবশ্যই তাই। হ্যাঁ, এইখানে এই ভিতরটাতে দুর্নীতি কম, কিন্তু আমার কথা তো সেটাই যে এইখান থেকে যখন তারা সব কিছু জেনে শুনে রেডি হয়ে আসছে, তারপরে কেন তারা হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের যদি জয়সওয়াল আর এই যে গিলের কথা কম্পেয়ার করা যায়, পার্শ্ববর্তী দেশে তারা ক্রিকেট খেলছে। আমাদের তানজিম সাকিবের সাথে, তানজিম তামিমের সাথে তারা খেলেছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। জয়সওয়াল হচ্ছে মেহেদী হাসান মিরাজের সঙ্গে, জয়সওয়াল মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব এদের সঙ্গেই খেলেছে, এদের কাছে শরীফুল ইসলাম শান্ত, এদের সাতকারাই। তো ডেভেলপমেন্টের জায়গাটা ওদের এরকম, আমাদের এরকম হচ্ছে কেন? এক্স্যাক্টলি তাই, এটা একটা বিষয়। হ্যাঁ, জয়সওয়াল ওয়ানডে, টি20, টেস্ট সব ফরম্যাটেই ছাড়িয়ে আছে। তো এই বিষয়গুলো একটা বিষয় যে এইটা আসলে আমাদেরও জয়সওয়াল আছে, কিন্তু আমরা পিক করছি না। আমাদেরও সারা দিন মাঠে থাকছে, ডেডিকেশনলি প্র্যাকটিস করছে, তারপর আমরা তাকে পিক না করে 3 ম্যাচে 4 রান করছে, তার উপরে আস্থা রাখছি। এইটা একটা বিষয়। হ্যাঁ, আবার শামীম পাটোয়ারির মতন একটা ফিউচার, তাকে আমরা কন্ট্রাক্টসে রাখছি না, যাকে নিয়ে 27-এর ওয়ার্ল্ড কাপ যদি না মাথায় রাখি, 31-এর ওয়ার্ল্ড কাপে সে শিওরলি মানে বড় একটা প্লেয়ার 31-এর ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো তাকে রাখতে হতো। এইটার যে প্রসপেক্ট, সেই প্রসপেক্টটাকে আসলে মানে যে লালন করাটা, মানে টেক কেয়ার করাটা একটা বড় জায়গা। হ্যাঁ, এটা একটা বড় জায়গা, যেটা তুমি প্রথম থেকেই একদম টেক কেয়ারের জায়গাটা আমাদের 12 থেকে শুরু করতে হবে। বাচ্চারা হাতে খড়ি পাবে বিসিবির কাছ থেকে, যারা 12 কার্নিভাল খেলতে পারবে, বিসিবি তাদের চ্যাম্পিয়ন টিমকে গিফট দিয়ে দিল, তারা ক্রিকেটে মানে মাইন্ড অ্যাডজাস্টমেন্ট করে নিল। 12-এ 14-এ এসে ডিভিশনাল খেলতে পারলেই বিসিবির আন্ডারে চলে যাবে তারা। 6 মাসের যে ক্যাম্প, 6 মাসে 6-10-এ 60,000 টাকা বিসিবি তাকে দিয়ে দিবে, প্রত্যেক মাসে দিয়ে দিবে। হ্যাঁ,
এটা টাকা দিয়ে নষ্ট হচ্ছে এরকম কিন্তু কিছু না, কারণ 14 বছরের একটা বাচ্চা 6-7-এ পড়ে, হ্যাঁ, টাকা হাতে গেলে আলটিমেটলি তার খারাপ হয়ে যাওয়ারও চান্স আছে। টাকাটা সে 6 মাস পরেই একবার একটা অ্যাকাউন্টে, তার বাবার অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে জমা হলো, সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিল। ফিউচার ডেভেলপমেন্টে কাজে লাগবে। এক্স্যাক্টলি, একটা কিডস কিনা, জুতা কিনতে ফিউচার ডেভেলপমেন্ট, প্রেজেন্ট ডেভেলপমেন্ট, পাস্ট ডেভেলপমেন্ট, সব কিছু। পাস্ট না মনে রাখলে ক্রিকেটে প্রেজেন্ট আসবে না, প্রেজেন্ট মনে না রাখলে ফিউচার আসবে না। সো আজকে ক্যারিবিয়ান ক্রিকেট কোথায় ছিল, কোথায় হারিয়ে গেছে, শুধুমাত্র এই কেয়ারলেসের কারণে। আজকে রস্টন চেসের মতন একটা ভালো প্লেয়ার, কিন্তু তাকে নিয়ে এসে হুট করে টেস্ট ক্যাপ্টেনশিপ দিয়ে দিচ্ছে, অযৌক্তিক। হ্যাঁ, তো এই বিষয়গুলোই আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ডেভেলপমেন্টের জায়গা শুরু করতে হবে। আমাকে যদি আপনি একটা রুটিন দেন, আমি আপনাকে দিব যে ভাইয়া এই যে এটা হচ্ছে আমার 12, এটা 14, এটা 16, এটা 18, এটা গেল এই ব্যাপার। এটা হচ্ছে আমার মাঠের তালিকা। ঢাকায় এই মাঠ আমাকে রেডি করে দিতে হবে, রাজশাহীতে এইগুলো, বরিশালে এইটা, সিলেটে এইটা, 5-10-এ 50টা মাঠ আমার রেডি হয়ে গেল বিসিবির আন্ডারে। আর প্লেয়ার তো আমরা ফার্স্টেই সিলেক্ট করছি, 150, 450, 500 জন প্লেয়ার আমরা সিলেক্ট করে নিছি। তাহলে মাঠ রেডি, প্লেয়ার রেডি, আর মাঠের যে নিত্য প্রয়োজনীয় স্কোর বোর্ড, রোপস, এগুলো বিসিবি সব সুন্দরভাবে করে দিল, অর্গানাইজড করে দিল। আম্পায়ার এই লেভেল থেকে আম্পায়ারিংটা সর্বোচ্চ মানের হওয়া লাগবে। একটা বাচ্চা 50 করলে কি করতে হবে, 100-এ তার কি করতে হবে, ম্যাচ শেষে তাদের গেট টুগেদার করতে হবে, আম্পায়ারের সাথে খারাপ ব্যবহার করলে কি করতে হবে, এই রুলসগুলো যদি আমরা এখন থেকেই তাদের মাঝে ছড়াই দিই, তারা জানে, এখনও জানে, না জানা না, এই রুলসগুলো যদি ছড়াই দেই, তাহলে হয়তোবা আগামী 6 বছরের মধ্যে আমরা একটা ভালো ক্রিকেট শুধু রাজশাহী থেকে না, সারা দেশ থেকে পেতে যাব। হ্যাঁ, শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, এটা সব গেমের ক্ষেত্রে, যেটার যেমন চাহিদা। ক্রিকেটে 50টা মাঠ যদি দেশব্যাপী প্রয়োজন হয় বিসিবির এই 500 প্লেয়ার নিয়ন্ত্রণের জন্য, তাহলে ফুটবলে 30টা মাঠ বাফুফের প্রয়োজন হবে। এরকমভাবে হকি ফেডারেশন, রেসলিং, এই বক্সিং ফেডারেশন যারা আছে, তারা যদি 1-2টা ইনডোর করে নিতে পারে, হকি যদি নিজস্ব টার্ফ তৈরি করে নিতে পারে সরকারের মাধ্যমে, 5টা-10টা যদি টার্ফ তৈরি করে, টেনিস যদি 2-3টা টার্ফ তৈরি করে, ইটস এনাফ। অবশ্যই তাই। তো আজকে আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আসলে আমরা যারা ক্রিকেট পছন্দ করি, স্পোর্টস পছন্দ করি, আমাদের আসলে এটা আমরা বলতেই থাকবো, আমাদের কথা আসলে শেষ হবার মতন না। তারপরেও আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে আমি যে বিষয়টা খুব বেশি মেনশন করতে চাই, সেটা হচ্ছে মাইন্ড ফ্রেশ হওয়ার ব্যাপারটা, যে আমার মন মানসিকতা স্বচ্ছ হইতে হবে, তাহলে আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে বাবা মারা স্বপ্ন দেখেন যে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গা থেকে আপনারা বিকেএসপিতে পাঠাতে চাচ্ছেন, তো আমার কাছে মনে হয় যে অনেক যে আলোচনা ছিল, সেই জায়গা থেকে আপনারা নিজেরাও মেন্টালি প্রিপারেশন নিতে পারবেন যে আমাকে আসলে কীভাবে যাওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ কথা হবে। জনি, তুমি যদি ফাইনালি কিছু বলতা। না, ধন্যবাদ। এত সুন্দর মুহূর্তে আসলে তোমার সাথে সঙ্গী হতে পেরে, হ্যাঁ, সাথে আমাদের টিম মেম্বার্স যারা আছে তাদের সকলের, এবং আমাদের যারা ভিউয়ার্স আছে, হ্যাঁ, সবাই একটু বাচ্চাদেরকে ইন্সপায়ার করব যে মাঠের সাথে যেন সম্পর্ক থাকে। বললাম তো যে একটা বাচ্চা মাঠে থাকলে তার বাৎসরিক 1 বছরে 1 লাখ টাকা চিকিৎসার খরচ কমে যাবে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। না, অবশ্যই আমরা হচ্ছে আবারও তোমাকে তোমার তুমি যে ভ্যালুয়েবল আমাদেরকে একটা টাইম দিছো, সেজন্য ধন্যবাদ। এবং আমরা হচ্ছে আমাদের ফিল্ড স্টোরির তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা খুবই খুশি হব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্পোর্টসের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।